এই বৈচিত্র্যময় ভারতবর্ষে এমন একটা জায়গা আছে যার সম্বন্ধে খুব কম মানুষই ভালো করে জানে। নাগাল্যান্ড নর্থ ইস্টের এমন একটা রাজ্য যেখানে ভারতবর্ষের সব থেকে সুন্দর ভ্যালিগুলোর মধ্যে একটা এখানেই আছে। এখানে দেখা যায় প্রায় 17 বিভিন্ন রকমের ট্রাইবাল ও তাদের কালচার, তাদের নিজেদের তৈরি অস্ত্র ও রং বেরঙের পোশাক, আর আছে বীর যোদ্ধার ইতিহাস বহন করা কিছু গ্রাম। এখানে এমনও গ্রাম আছে যেখানে দেখা যায় সেলফ পেমেন্ট শপ, যা চলে সম্পূর্ণ বিশ্বাসে। এখানকার কিছু বাজারে পাওয়া যায় এমন কিছু খাবার জিনিস যা খাওয়া আমাদের কল্পনার বাইরে। তেমনই কল্পনার বাইরে আছে এখানকার একটি গ্রাম যেটা এতটাই ক্লিন যে খুঁজলেও নোংরা পাওয়া প্রায় অসম্ভব। এমনই অনেক জানা অজানা কথা জানার জন্য পৌঁছে গেছিলাম এখানকারই সেরকম একটি গ্রাম, বিশ্বমাতে। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম ভিশ্বমা। এটাই নাগাল্যান্ডের সবথেকে বড় গ্রাম। এই পাহাড়ে ঘেরা গ্রামে প্রায় 8,000-এর মতো মানুষের বসবাস। যেহেতু এই গ্রাম কোনো ট্যুরিস্ট স্পট না, তাই এখানে কোনো হোটেলও নেই। তাই এখানে পৌঁছে একটা থাকার ব্যবস্থা করার জন্য ঘুরছিলাম গ্রামেরই ভিতরে। ঘুরতে ঘুরতে আমরা এসে পড়ি এখানকারই একটি চার্চে। এখন আছি চার্চের বেসমেন্টে, আর এই দিদি কিন্তু একটা বিশাল বড় উপকার আমাদের করেছে। সেটা মানে এখানে তো থাকার জায়গা পাচ্ছিলাম না, আসার পরে সব জায়গায় ঘুরেও তো এসে এই প্রবলেমটা দিদিকে বলার পর এই দিদি কিন্তু ফোন করে একটা রুম আমাদের জোগাড় করে দিয়েছে। এখন লাগেজ নিয়ে কিন্তু সেখানেই যাব, সেখানে লাগেজ রেখে তারপরে এই গ্রামটাকে ঘুরতে বেরোবো। গ্রামটাকে যদিও থাকাই একটা ঘোরার মতন ব্যাপার, তবুও এই গ্রামটাকে ঘুরতে বেরোবো। কি ভদ্র ব্যবহার এদের প্রত্যেকজন। রুমে ব্যাগপত্র রেখে তারপর বেরিয়ে পড়ি এই গ্রাম ঘুরতে। চারিদিকে সবুজ পাহাড় দিয়ে ঘেরা এই গ্রাম। তারপরে চলে যাই এই গ্রামেরই সব থেকে সুন্দর জায়গা, এখানকার একটা স্কুলের মাঠে। এই গ্রামটা আসলে এতটাই সুন্দর যে এখানে বসে ঘুরে ঘন্টার পর ঘন্টা এমনি পার করে দেওয়া সম্ভব। इधर और ये साकाझर रोड। ओके बाय। রাস্তায় এমন অনেক মানুষ পেয়েছিলাম যাদের সাথে শুধু ইশারাতেই কথা বলতে হচ্ছিল। আমরা আসলে কেউই কারুর ভাষা বুঝতেই পারছিলাম না। सेंट जोसेफ चर्च स्कूल, वो बड़ा वाला स्कूल, बड़ा वाला स्कूल हम गए थे। बड़ा वाला स्कूल। जी हाँ, जगह देखो। हाँ हाँ। चार्ज में कल प्रोग्राम है। এই গ্রাম থেকেই শুরু হয়
নাগাল্যান্ডের সবথেকে সুন্দর ভ্যালির ট্রেক। পরের দিন খুব সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম ট্রেক করে জুকু ভ্যালি যাওয়ার জন্য। এখান থেকে শুরু হলো জুকু ভ্যালি ট্রেক। আগেও বলেছিলাম ওয়েদার খুব খারাপ, তো দেখা যাক রাস্তা কীরকম। বৃষ্টি হয়ে গেলে জেনারেলি স্লিপারি হয়ে যায়। ট্রেকের শুরুর দিকে বেশিরভাগ রাস্তাই ছিল খুবই খাড়ায়, তারপর আবার অবিরাম বৃষ্টির জন্য রাস্তা হয়ে উঠেছিল খুবই স্লিপারি। কিছু জায়গায় আবার দড়ির সাহায্য নিয়ে ওপরে উঠতে হচ্ছিল। এটা একটা ভিউ পয়েন্ট, কিন্তু মেঘের জন্য আপাতত কোনো ভিউই কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে না। এখানে একটু রেস্ট নিয়ে এরপরে আবার বেরোবো। প্রায় 10 কিলোমিটার এই ট্রেকের প্রথমের খাড়াই রাস্তাটা বাদ দিলে বাকি রাস্তা ছিল প্রায় সমতল। বৃষ্টি কমে মেঘ কেটে গিয়ে মাঝে মাঝে দেখা দিচ্ছিল এই ভ্যালির চোখ জোড়ানো সৌন্দর্য। रास्ता बहुत आगे का था। यहाँ से कितना दूर है? और और ऑलमोस्ट अगर स्लो चलोगे 1.5, थोड़ा फास्ट चलोगे सामने ही है फिर। हाँ 5 किलोमीटर। জংলি বাঁশ গাছের মাঝের এই সরু রাস্তা ধরে যতই ওপরে উঠে যাচ্ছিলাম, আস্তে আস্তে এই ভ্যালির সৌন্দর্য ততই বেড়ে যাচ্ছিল। কিছু কিছু জায়গায় এই পাহাড়গুলোকে এতটাই সুন্দর দেখাচ্ছিল, মনে হচ্ছিল যেন কোনো স্বপ্নের রাজ্যে আছি। এখানটা পুরোটাই একটা বাঁশ গাছের ছাউনি মতন হয়ে আছে। পৌঁছে গেছি জুকু ভ্যালিতে। রাজা বেস ক্যাম্পে। বেস ক্যাম্প থেকে দেখা যাচ্ছিল জুকু ভ্যালির এক নৈসর্গিক রূপ। যেহেতু মেঘ কেটে গেছিল, আকাশ অনেক পরিষ্কার হয়ে গেছিল, তাই আর অপেক্ষা না করে বেরিয়ে পড়েছিলাম জুকু ভ্যালির দিকে। বেস ক্যাম্প থেকে প্রায় 1 ঘন্টা ট্রেক করে পৌঁছে গেছিলাম জুকু ভ্যালি। এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। হয়তো স্বর্গ এরকমই সুন্দর হবে। ঘন্টার পর ঘন্টা বসে এই স্বর্গকে দেখেই যাচ্ছিলাম, তবুও মনের আর চোখের তৃষ্ণা কিছুতেই মিটছিল না। এখান থেকে ফিরতে মন কিছুতেই চাইছিল না, কিন্তু ফিরতে তো হবেই, তাই বেরিয়ে পড়েছিলাম। ফেরার সময় দেখা হয়েছিল লোকাল কিছু মানুষের সাথে। তারাও যাচ্ছিল মাটিতে থাকা
এই স্বর্গকে দেখতে। মনে অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে তারপরে চলে গেছিলাম নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে। এখন আছি কোহিমার মাও মার্কেটে। এই মার্কেটে কিন্তু বেশ কিছু অন্য রকমের খাওয়ার জিনিস পাওয়া যায়। তার মধ্যে আছে ব্যাং, গিনিপিগ, পায়রা, তারপরে পোকামাকড়, হ্যাঁ আরও কত কিছু পাওয়া যাচ্ছে। যেহেতু এখানে ট্রাইবালদের জায়গা, তারা কিন্তু এইগুলো খাওয়াতেই অভ্যস্ত, তাই মার্কেটে কিন্তু এগুলো অনেক পরিমাণে বিক্রি হচ্ছে। মাও মার্কেটের অদ্ভুত সব খাওয়ার জিনিসপত্র দেখে তারপর পৌঁছে গেছিলাম নাগাল্যান্ড স্টেট মিউজিয়ামে, যেখানে দেখা যাচ্ছিল এখানকার ট্রাইবালদের ব্যবহার করা নানান জিনিসপত্র ও তাদের জীবনশৈলী। মিউজিয়াম থেকে পৌঁছে গেছিলাম কোহিমার সবথেকে বড় ক্যাথিড্রাল চার্চে। এই চার্চের সামনে থেকেই কোহিমাকে দেখেছিলাম এক অন্য রূপে। একটা শহর যে এত সুন্দর হতে পারে এখান থেকে না দেখলে জানতেই পারতাম না। কোহিমা শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে আছে এমন একটা ভিলেজ যেটা এশিয়ার ফার্স্ট গ্রিন ভিলেজ। এরপরে আমরা পৌঁছে গেছিলাম সেই গ্রিন ভিলেজ খনমাতে। এই খনমা গ্রাম টুরিস্টদের মধ্যে খুবই জনপ্রিয়, তাই প্রত্যেক দিন প্রচুর মানুষ আসে এই গ্রামকে ঘুরে দেখতে। এই গ্রামে থেকে গ্রামটাকে ভালো করে ঘুরে দেখব বলে আমরা ছিলাম গ্রামেরই একটা হোমস্টেতে। গ্রামটা ঘুরে দেখার জন্য কিন্তু একটা গাইড লাগে। আজকে আমরা নিজেরাই ঘুরছি, কালকে একজন গাইড নিয়ে বাকি গ্রামটা ঘুরবো এবং গ্রামের ইতিহাস কি আছে সেটাও জানবো তার কাছ থেকে। এই গ্রামে ঘুরতে ঘুরতে পেয়েছিলাম একটা মিনি লাইব্রেরি, যেখানে কোনো লাইব্রেরিয়ান ছিল না। যে খুশি বই নিতেও পারে, আবার বই রেখেও যেতে পারে। গ্রামে কিছুক্ষণ ঘুরে তারপর আমরা চলে আসি আমাদের হোমস্টেতে। হোমস্টের সবার আতিথেয়তা এমনই ছিল যেন মনে হচ্ছিল আমরা তাদের পরিবারেরই একজন। লেট ওকে 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 এখানের প্রত্যেকটা ঘরে কিন্তু এরকম কাঠ মজুত করা আছে জ্বালানির জন্য। তবে যে যত খুশি কাঠ কেটে মজুত করতে পারবে না। এখানেও কিন্তু একটা রেশনিং করা আছে, মানে সবারই কোটা আছে, সেই কোটা অনুযায়ী সেই কাঠ কেটে রাখতে পারবে। এখানকার প্রত্যেকের ঘরে কিন্তু এরকম একটা করে ট্র্যাডিশনাল রান্নাঘর আছে, যেখানে কিন্তু পুরো কাঠের জ্বালানিতেই রান্নাটা হয়। একটু খাওয়া দাওয়া করে আর আমাদের হোমস্টের চারপাশটা ভালো করে ঘুরে দেখে আমরা পৌঁছে গেছিলাম এই গ্রামেরই দুটো চার্চকে একটু ভালো করে ঘুরে দেখতে। খনমা গ্রামে কিন্তু দুটো চার্চ আছে। এখন আছি বাপটিস্ট চার্চে, আর একটা চার্চ আছে ক্যাথলিক চার্চ। ওই চার্চে যাবো এর পরে, যেটা গ্রাম থেকে একটু সাইডে।
তার পরের দিন খুব সকাল সকালই আমরা পৌঁছে গেছিলাম এখানকার চার্চের সামনে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল একজন গাইড, যার সাথে আমরা পুরো গ্রামটা ঘুরে দেখেছিলাম। 24টা সিঁড়ি। এই গ্রামে ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছিলাম ব্রিটিশদের সঙ্গে এখানকার ট্রাইবালদের যুদ্ধের ইতিহাস। এখন আছি খনমা ফোর্টে। এটাই কিন্তু গ্রামের সব থেকে উঁচু জায়গা। এখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে পুরো গ্রামের। This is puff rice. Okay. মুড়িয়ে But it looks a bit different from what I have seen. Yeah, It it's, goes very well along with tea. oh, it's salty or it's just tea? No, it's just plain. Okay. হ্যালো। এই গ্রিন ভিলেজকে ঘুরে দেখার পর এবার আমাদের যাওয়ার ছিল এখানকারই খুব সুন্দর আর ছোট্ট একটা গ্রাম জুলেখেতে, যেখানে আধুনিক সভ্যতার ছাপ এখনো পড়েনি। হ্যালো। এই হচ্ছে জুলেখে গ্রামের ওয়েলকাম গেট। এই ছবির মতো সুন্দর গ্রামের মানুষের মনও যে কত সুন্দর ছিল তা বোঝা যাচ্ছিল এখানকার কিছু সেলফ পেমেন্ট শপ থেকে। হচ্ছে একটা সেলফ পেমেন্ট শপ। তো এখান থেকে আমি ফুলের তোড়াটা নিলাম। এখানে যেমনি লেখা আছে পার বাঞ্চ হচ্ছে 100 টাকা। এখানে কিন্তু কোনো মানুষজন নেই, তো এখান থেকে নিজেকেই নিতে হবে, পেমেন্ট কিন্তু নিজেকেই করতে হবে। এটা নিয়ে আমি যেমনি এই বাক্সের মধ্যে 100 টাকা দিয়ে দিলাম। তো সেখান থেকে নিয়ে আরও অনেক জিনিসপত্র আছে, এমনি এখানে ছোলা আছে, এখানে আরও ফুল আছে, আর এইখানে এই যে এগুলোর দাম আছে 50 টাকা করে। এগুলো যেই নেবে, এটা পুরো মানুষের বিশ্বাসে বা ভরসায় চলছে, যে মানুষকে এতটাই ভরসা করা হয় যে এখানে কেউ দোকানদার বলে কিছু নেই, শুধুমাত্র মানুষ বিশ্বাস করে এখান থেকে জিনিসপত্র নেবে এবং বিশ্বাস করে মানুষ টাকাটা এখানে ফেলে যাবে। যে এটার মালিক সে একটা সময় এসে আবার এটা হলো জুলেখের হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজটা কিন্তু পুরো কাঠ দিয়ে তৈরি। আর এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটার জল এতটাই পিওর যে ডাইরেক্ট এটা খাওয়া যায়। আমরাও কিন্তু এই জলই খেলাম। আর জায়গাটা এতটাই সুন্দর, মানে চোখ ফেরানো মুশকিল। আর এখানকার যারা কাছাকাছি গ্রামগুলো আছে, যেমন খনমা থেকে এখানে এলাম, ওই খনমার মানুষরাও কিন্তু এখানে জুলেখেতে ঘুরতে আসে। এই ছোট্ট সুন্দর গ্রাম ছেড়ে মন আর যেতে চাইছিল না। বারবার ইচ্ছা হচ্ছিল যদি এখানেই থেকে যাওয়া যেত। আমরা যখনই কোথাও ঘুরতে যাই, সেই জায়গা আমাদের উপরে অনেক প্রভাব ফেলে। জায়গার রেশ মন থেকে যেন কিছুতেই কাটতে চায় না। এই নাগাল্যান্ড ভ্রমণ তার ব্যতিক্রম না। এখানকার মানুষজনের ব্যবহার, তাদের জীবনযাপনের ধরন, তাদের অন্যের প্রতি বিশ্বাস আমাকে ভাবিয়ে তুলছিল, আমরা কি সত্যিই আস্তে আস্তে আধুনিক হচ্ছি, না আধুনিকতা থেকে অনেক দূরে সরে যাচ্ছি।
দেহ থেকে মাথা কেটে নেওয়া জাতি যদি এত বদলাতে পারে, তবে আমরাও একদিন বদলাবো আর রক্ষা করব আমাদের পরিবেশকে, আমাদের সমাজকে।